তাহলে আজকে প্রশ্নবিচিত্র বইটার পেজ নাম্বার 123 123 পৃষ্ঠার মডেল কোশ্চেন পেপার 11 নিয়ে আলোচনা করা হবে। সমস্ত সমাধান বলে দেওয়া হচ্ছে, খুব মন দিয়ে দেখো এবং এগুলোর খাতায় কষো, ঠিক আছে? সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে নিজের খাতায় কষা। না বুঝতে পারলে এই ভিডিওটা তোমাদেরকে সাহায্য করবে। একের দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে 54 মানে 54/81, 54/81 এই যে ভগ্নাংশ দেওয়া আছে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করে মানে হচ্ছে গিয়ে আসলে কিছুই নয়, ছোট করে করতে বলেছে। ছোট মানে ওটাকে কাটাকুটি করে ছোট করতে হবে। দেখা যাক কি করা যায়। তো তাহলে আমরা প্রথমে এক খাতায় কি করব, খাতায় অঙ্কটা নিয়ে নেব। কি ছিল 54/81। আমরা দেখতে পাচ্ছি যে বিভাজ্যতার নিয়ম অনুযায়ী 5 আর 4 যোগ করলে 9, এটা 3 দিয়ে ভাগ যায়। 8 আর 1 9, এটাও 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3 দিয়ে কাটাকুটি করব। আসলে এখানে কাটাকুটি না করে কাটাকুটি সবসময় তারপরটাই করবো, ওটা পরিষ্কার থাকলো। এইবার কাটাকুটি করে 3 দিয়ে কাটবো। এটা কত হবে? 3 একে 3, 2 4, 3 8 24। আর এটা হবে 3 দিয়ে যাবে, কত হয় দেখা যায়? 3 8 81 আছে। 81টা যাবে 3 2 6, 2 1, 3 7 21। এখনও কাটাকুটি যাবে। এটা যাবে কত? 9 দিয়েই কেটে ফেলি। 9 2 18, 9 3 27। তাহলে এটা শেষে আর যাচ্ছে না, তাহলে 2 আর 3 হয়ে যাচ্ছে, তাহলে 2 এর 3 দেখা যাচ্ছে। দেওয়া ছিল 54 81, সেটা হয়ে গেল 2 এর 3। এরপরে কাটাকুটি যাচ্ছে না, এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার। আমাদের এটাই উত্তর চেয়েছিল, এখানেই উত্তরটা লিখতে হবে। তো এর পরের প্রশ্ন একের দাগের 2। একের দাগের 2 কি বলছে? যোগফল নির্ণয় করো 27.56 প্লাস 14.69। এদের যোগ করে যে যোগফল হবে, রেজাল্টটা এখানে বক্সের মধ্যে লিখতে হবে। তো সেটাই খুবই সহজ, আমরা সহজেই সমাধান করব, খাতায় করে নিই। তাহলে আমরা খাতায় কাজ করি, অঙ্কটা টুকে নিই। অঙ্কটা ছিল 27.56 আর তার সঙ্গে যোগ করতে বলেছিল 14.69। কারেক্ট? এটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা উপর নিচে যোগ করলে আরও সহজ হবে। 27.56 আর নিচে আমরা বসাবো 14.69। তো এগুলোকে আমরা যোগ করব। 6 আর 9 যোগ করলে কত হয়? 6 9 যোগ করলে 15। 15 এর 5 বসলো, 1 বেশি হলো। তাহলে কত হলো? 6 আর 5 11 আর 1 12, 12 2 বসলো। পয়েন্টের সবসময় পয়েন্ট বসাতে হবে, দশমিকের সোজা দশমিক বসাতে হবে। তাহলে এটা কত হয়েছিল? 12। তাহলে 1 বেশি হয়েছিল, একটা এখানে বসেছিল। 1 আর 7 8, 8 আর 4 12, 12 2 বসলো আর ধরলো 1, এইটা এখানে বসিয়ে দিলাম। তাহলে 1 2 3 একে 4, 42.25 এটাই হবে উত্তর। তাহলে আমরা একটা কাজ করি, এখানে লিখে দিই 42.25। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। পরের প্রশ্নটা কি বলছে? 9x কি ছিল? 9x প্লাস 2। এই সংখ্যামালাটিকে কোথায় লেখো? দেখো এখানে সংখ্যামালা বলছে কেন?
এই যে দুটো সংখ্যাকে যুক্ত করছে, দুটো রাশিকে যুক্ত করছে, তাহলে 9x প্লাস 2 এটাকে সংখ্যামালাটিকে কথায় লিখতে হবে, ভাষায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে লেখা যাক, খাতায় টুকে নিয়ে আমরা করব। তাহলে আমরা খাতায় টুকে নেই 9x প্লাস 2। এখন 9x প্লাস 2 মানেটা কি? দেখতে পাচ্ছি দুটো জিনিস রয়েছে, 9x আর 2, তাদের মধ্যে যোগফল। প্রথমটা নিয়ে ভাবি এবারে। 9x মানে কি? x একটা চলরাশি, তার সঙ্গে 9 গুণ হয়েছে, তাহলে x এর 9 গুণ আর 2 এর যোগফল। তাহলে আমরা লিখতে পারি x এর 9 গুণ এবং 2 এর সমষ্টি, অথবা লিখতে পারি x এর 9 গুণ অপেক্ষা 2 বেশি, যেটা আমাদের লিখতে পারি। আমরা দুটোই ঠিক হবে, আমি দুটোই লিখে দিচ্ছি। x এর 9 গুণ অপেক্ষা, আমরা বাংলায় লিখবো না, ইংরেজি লিখবো না, 2 বেশি। এটা লিখতে পারি, অথবা এটাও লিখতে পারি যে x এর 9 গুণ এবং 2 এর সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। তাহলে আমরা যে কোনো একটা লিখতে পারি, আমরা এটা লিখলেও ঠিক হবে আর এটা লিখলেও ঠিক হবে। তোমাদের যেটা বেশি বললেও যোগফল হয়, আর সমষ্টি বললেও যোগফল। x এর 9 গুণ অপেক্ষা 2 বেশি, অথবা x এর 9 গুণ এবং 2 এর সমষ্টি, দুটো লিখলেই তোমরা পুরো নাম্বার পাবে। পরীক্ষাতে দুটোই লিখতে পারো, তবে গুছিয়ে লিখতে হবে। যাকে এবারে তাহলে 4 দাগের প্রশ্নটার উত্তর কি আছে? প্রদত্ত কোণগুলি কি কি কোণ? লেখো। কোণগুলো কি কি দেওয়া আছে? 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 179 ডিগ্রি, 69 ডিগ্রি। বাংলায় বলছি 90, 180, 179 আর 69 ডিগ্রি। তো কোণগুলি কি কি কোণ লেখো। দেখা যাক, আমরা আগে খাতায় নিয়ে নেবো অঙ্কটাকে, তারপর এটাকে উত্তর লিখব। তো প্রথমে ছিল 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তার নিচে ছিল কি 180 ডিগ্রি, আর কি ছিল 179 ডিগ্রি, আর ছিল 69 ডিগ্রি। এখন 90 ডিগ্রি এগুলোকে কী ধরনের কোণ, এগুলোর নাম লিখতে হবে। 90 ডিগ্রি মানে জানি, 90 ডিগ্রি মানে কি? সমকোণ। তাহলে এর পাশে আমরা লিখে দেবো কোণটা হলো সমকোণ। খেয়াল করে কোণটার পাশে লিখবো সমকোণ। হয়ে গেল। এরপরে কি লিখবো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে কি সরল কোণ। 180 ডিগ্রিকে সরল কোণ বলা হয়, তাহলে এর পাশে লিখবো সরল কোণ। আর 179 ডিগ্রি, 179 ডিগ্রি মানে কত? 180 থেকে কম, 90 ডিগ্রি বেশি, তাহলে 90 আর 180 মাঝামাঝি, এটাকে কি লিখবো? স্থূল কোণ। স্থূল কোণ, এটাকে অবটিউজ অ্যাঙ্গেল বলে ইংরেজিতে। আর এটা শেষেরটা থাকছে কি না 69 ডিগ্রি। 69 ডিগ্রি এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, লেস দেন 90 ডিগ্রি। তাহলে ওটাকে কী বলবো আমরা? 90 ডিগ্রি কম হলে আমরা কী বলি? সূক্ষ্ম কোণ, অ্যাকুয়েট অ্যাঙ্গেল, সূক্ষ্ম কোণে। তাহলে আমরা কোণগুলোর মান অনুযায়ী তাদের নাম লিখলাম। এগুলো প্রথমে 90 ডিগ্রি মানে হচ্ছে কি সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, তারপর 180 ডিগ্রি সরল কোণ, 179 ডিগ্রি স্থূল কোণ, আর 69 সূক্ষ্ম কোণ। এগুলো সব এইভাবেই লিখবে, তাহলে গুছিয়ে লেখা হবে, পুরো নাম্বারটা পাবে। ইমপ্রেশনটা ভালো থাকবে, পরবর্তীকালে স্যার নাম্বার দেওয়ার সময় সেটা মাথায় রাখবে। অতএব তোমাদের গুছিয়ে লিখতে হবে পরীক্ষার সময়। তাহলে এরপরে 5 দাগে কি আছে? 5 দাগে 1-5 নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল লেখো। নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল লেখো। কী কী বিবৃতি আছে দেখা যাক। তাহলে একটাই বিবৃতি দেওয়া আছে, দেখেছো? বিবৃতিগুলি নয়, অ্যাকচুয়ালি এটা বিবৃতি একটাই দেওয়া আছে, স্টেটমেন্ট ট্রু ফলস আর কি,
যে ত্রিভুজের তিনটি বাহু সমান, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, একটু সবসময় খাতায় বসে আমরা দেখব, তারপরে উত্তর লিখব। তাহলে আমরা খাতায় প্রশ্ন অনুযায়ী কি বলেছে, যে ত্রিভুজের তিনটি বাহু সমান, তাই তো, যে ত্রিভুজের তিনটি বাহু সমান। তাহলে একটা ত্রিভুজ আঁকবো, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। তেমন একটা ত্রিভুজ আঁকলাম যার একটা নাম দিয়ে দিই এ বি সি। এর তিনটি বাহুই সমান, এ বি বাহু, বিসি বাহু এবং সি এ বাহু, তিনটি বাহু সমান। তাহলে এ বি সমান বিসি সমান সি এ, তিনটি বাহু সমান। অবশ্যই এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান, তাই এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। কি বলবো? সমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেটাতে একটি ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, এটা সত্য কথা। তাহলে আমরা লিখবো এটা ঠিক বলে লিখবো। এখানে প্রশ্নটা কী ছিল একবার দেখে নেই। প্রশ্নটা ছিল যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, এটা লিখে লিখবো সত্য, একটা দাগ দিয়ে লিখবো সত্য। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের এখানে। বিবৃতিটি সত্য লিখে দিলেও চলবে। অতএব বিবৃতিটি সত্য, এটা বিবৃতিটি সত্য লিখে দিলে উত্তর হয়ে যায়। সব থেকে ভালো হচ্ছে গুছিয়ে এরকম করে লিখে লিখতে পারলে সব থেকে ভালো, বিবৃতিটি সত্য। তাহলে 2-এর দাগে প্রশ্ন কি, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে প্রশ্নটা কি আছে আগে পড়ে নিই। 2 দেখো 2 3 1 4 6 5 8 7 অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। এইগুলো এক একটা আছে, তো এইগুলো অঙ্ক, তো এই অঙ্কগুলো দিয়ে তৈরি করতে হবে একটা সংখ্যা। সেই সংখ্যাগুলো কীরকম, এইগুলো দিয়ে তৈরি করতে হবে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা এবং তাদের পার্থক্য কত। এইখানটায় ভাষার পেঁচ, আর কিছু না, পার্থক্য মানে বিয়োগফল। তাহলে আমাদের কি করতে হবে না, এই অঙ্কগুলো দিয়ে, এই ডিজিটগুলো দিয়ে আমাদেরকে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে, সব থেকে বড়ো আর সব থেকে ছোটো সংখ্যা তৈরি করতে হবে, আর তাদের মধ্যে পার্থক্য অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে এটাকে আমরা খাতায় করব। তাহলে খাতায় আমরা 2-এর দাগের 1-একটা করছি। 2-এর দাগের 1-একটা, 2-এর দাগের 1-এ কী আছে প্রশ্নটা, না সেই ডিজিটগুলো তুলে নিতে হবে। তাহলে 2-এর দাগের 1-এ কী কী ডিজিট মানে অঙ্ক দেওয়া ছিল, 2 3 1 4 6 5 8 আর 7। দেখি 2 3 1 4 6 5 8 7, এই অঙ্কগুলো দিয়ে আমাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। আমরা দেখি এখানে বৃহত্তম সংখ্যা, ওইগুলো দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে সিম্পল, বড় থেকে ছোট সাজিয়ে নেব। 8 7 6 5 4 3 2 1, বাস। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। আর কি, এবারে ওগুলো দিয়ে তৈরি ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। ঠিক ওর উল্টোটা হবে, 1 2 3 4 5 6 7 8, ছোটো থেকে বড় সাজাবো, এটাই ক্ষুদ্রতম সংখ্যা। এবং এদের পার্থক্য বের করতে বলছে, মানে বিয়োগ করে দেবো। তাহলে এখানটা লিখব পার্থক্যটা হবে বিয়োগ করলে যা দাঁড়াবে, এগুলো বিয়োগ করে ফেলি। 8 উপরে 1 আছে, তাহলে কম, এখান থেকে 1 ধার নেব, তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 11। তো যাই হোক, 3, আবার এটা কম, এখান থেকে 1 ধার নেব, এটা হয়ে যাবে 11, তাহলে এটা 2, 11 আছে 7, 7-এর পরে 7 4,
এটা আবার কী হয়ে গেল, 2 হয়ে গেল, কম হয়ে গেছে, এখান থেকে 1 ধার নেবো, এটা 3 হয়ে যাবে, এটা 12, তাহলে 6-এর পরে 6 6 12। আবার কি এটা 3 যাচ্ছে না, এখান থেকে 1 ধার নেবো, 4, এটা 13 হয়ে গেল, 5 এর পরে কত 8, 5 8 13, ঠিক আছে, 5 8 13। এবারে এইটা এটা যাচ্ছে, 0 হয়ে গেল, উপরে 4 নিচেও 4, 0, এটা 3, এটা বিয়োগ করলে 5, 2 এর পরে 5 গানগুলো 7, আর এটা 7। এটা হবে আমাদের বিয়োগফল, এটাই হচ্ছে আমাদের পার্থক্য। আমাদের চেয়েছিল যেটা এই অঙ্কগুলো দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা এদের মধ্যে পার্থক্য বের করতে বলছিল। এখানে লিখতে পারো নির্ণেয় পার্থক্য, অতএব নির্ণেয় পার্থক্য সমান এত, এইটা। তাহলে 2-এর 1-এরটা হয়ে গেছে। 2-এরটা কি বলছে, 2-এর দাগে কি আছে, x সমান 5, x ইজ ইকাল টু 5, y ইজ ইকাল টু 2 হলে 3x প্লাস 2y প্লাস xy সমান কত? তাহলে আমাদেরকে কী করতে হবে, x এবং y এর মান দেওয়া আছে, এই রাশিমালাটার মান বের করতে হবে। খুবই সহজ, আমরা এর মধ্যে আমরা x y এর মান বসিয়ে সরল করে দেবো সেটাকে। তাহলে খাতায় টুকে নেই। তাহলে 2-এর দাগ, 2-এর দাগ। তো এখানে খেয়াল রাখবে পরীক্ষার সময় সবসময় দাগ নাম্বার খুব ইম্পর্টেন্ট। দাগ নাম্বার না থাকলে কিন্তু পুরোটা সব কিছু ঠিকঠাক করে আসবে, অথচ নাম্বার পেলে না, হতে পারে। যাক, এখানে তাহলে তোমার কী দেওয়া ছিল, x সমান 5, আর কি ছিল, y সমান 2, এটা প্রদত্ত, ঠিক আছে। কিসের মান বের করতে বলেছিল না, রাশিটা ছিল 3x আর কি প্লাস 2y প্লাস xy। তো এইটা সমান আমরা কি করব, 3x, x এর মান কত, x এর মান জানি 5, x এর বদলে কত বসিয়ে দেবো 5, প্লাস 2, y মানে কত, y মানে হচ্ছে গিয়ে 2, তাহলে y এর জায়গায় 2, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 হয়ে গেল, y এর জায়গায় 2 বসিয়ে দিলাম, প্লাস xy মানে কত, x এর বদলে 5 আর y এর বদলে 2, জিনিসটা কি দাঁড়ালো, 3x প্লাস 2y প্লাস xy সমান 3 গুণিত 5, 2 গুণিত 2 আর 5 গুণিত 2 এদের যোগফল। তাহলে এবারে সরল করা যাক, 3 5 15, 2 2 4, 5 2 10, 15 আর 4 19 আর 10 29, 29। তাহলে এটাই হবে উত্তর। এটা করে দিতে পারলেই পুরো নাম্বারটা পাবে। তবে সবসময় খেয়াল রাখবে পরিষ্কার চাই আর হাতের লেখা ভালো চাই, সঠিক উত্তর চাই এবং সময়ের মধ্যে করতে হবে। এবারে 3-এর দাগে কি বলছে, 3-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সে দুটি হোক 3টি হোক, আমি সবগুলোই করে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগবে, যেটা মনে থাকবে বা যেটা সবচেয়ে সহজ লাগবে, যেটা পারবে বলে মনে হবে সেটাকে করবে, আর যেটা তোমাদের মনে হবে যে এটা অপেক্ষাকৃত কঠিন সেটা ছেড়ে দেবে। যাই হোক, সরল করো। এখানে সরল করো আছে কি আছে না, দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর আছে কি সব থেকে বড় কথা রৈখিক বন্ধনী ব্যাপারটা আছে, এটাকে সবার আগে করতে হবে। তোমরা খেয়াল করে দেখছো এর জন্য যে নাম্বার দিয়েছে কত, নাম্বার দিয়েছে দুটো, 3 নাম্বার দিয়েছে, তাই তো। তো তোমাদের এবারে যে পরীক্ষা হচ্ছে ফার্স্ট টার্মিনালে 30 মিনিটের 15 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে এই ধরনের প্রশ্ন থাকবার চান্স খুবই বেশি। অর্থাৎ এই যে সরল করো এটা বারবার প্র্যাকটিস করবে। এর আগের যে ভিডিওটা তাতেও আমি কিন্তু এই ধরনের একটা অঙ্ক করেছি, প্রশ্নমালা, এর আগের যে প্রশ্নমালা 10-এ, তো প্রশ্নমালা নয় প্রশ্নপত্র, তো সেক্ষেত্রে 10-এর প্রশ্নপত্রতেও ছিল। এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে, এটা বারবার করবে। এই অঙ্কটাই যে আসবে তার মানে নয়, এই অঙ্কটা যে আসবে তার কোনো মানে নেই, কিন্তু এই ধরনের অঙ্ক আসবার চান্স খুব বেশি, তাই এগুলোকে বারবার প্র্যাকটিস করবে। না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা দেখবে, বুঝতে পেরে যাবে। থাক, আমরা খাতায় অঙ্কটা টুকে নেব।
এটা কত ছিল 3-এর দাগের 1-এ, 3-এর দাগের 1-এ সরল করো কি ছিল না, তাহলে অঙ্কটা কি ছিল না, থার্ড ব্র্যাকেট 16 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 42 মাইনাস 38 প্লাস 2, উপরে রৈখিক বন্ধনী আছে কতটা থেকে, এই 3 থেকে শুরু করে 2 পর্যন্ত, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, বাইরে আছে 12 ভাজিত 24 24 ভাজিত 6 গুণিত 2 ভাজিত না যুক্ত ভাজিত 4। ঠিক আছে, এখানে কি কি আছে প্রশ্ন অনুযায়ী যেটা আছে শেষে 2 যুক্ত 4 আছে। তাহলে এদের সমান করি, সমান করলে কি দাঁড়াবে, আমাদের সবার আগে কাজ করতে হবে এই রৈখিক বন্ধনীর কাজটা করতে হবে, আমাদের রৈখিক বন্ধনীতে যেটা আছে সেইটার কাজটা আগে করব, আর বাকিগুলো যেমন ছিল তেমনই থেকে যাবে। 16 ডিভাইডেড বাই যা ছিল তেমনই, আর এই 38 মানে 38 আর 2 এই দুটোর যোগটা এখন করবো, 38-এর সঙ্গে 2 যোগ করলে হবে কি 40, বাকি সব একই রকম থাকবে। তাহলে বাকিগুলোকে যেমন ছিল টুকে নিলাম। এবারে তারপরের লাইনটায় কি করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব না, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। আমাদের নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের কাজে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব না, থাক, নিয়ম মেনে চলবো। 42 মাইনাস 40 থাক এরকমই, 12 ভাজিত 24-কে 6 দিয়ে ভাগ করলে হয় 6 4 24 4 গুণিত 2 যুক্ত 4 সমান, এইবারে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করলে কি হবে, 16 আর 42 থেকে 40 বাদ দিলে 2 বাইরে 12 ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4। এবারে দেখো, এইবারে থার্ড ব্র্যাকেটের কাজ হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, এবার থার্ড ব্র্যাকেটের কাজ হবে। থার্ড ব্র্যাকেটের কাজ হবে 16-কে 2 দিয়ে ভাগ করলে হবে কত 8, বাইরে আছে 12, এটা খেয়াল রাখবে, এটা কিন্তু এর, যদি বাইরে থাকে পেছনে মানে ব্র্যাকেটের পেছনে যদি কিছু থাকে সেটা বা এধারে থাকে সেটা কিন্তু এর কাজ, এইটার কাজটা সবার আগে হবে, এর বলে লিখে দিচ্ছি, ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4 সমান, তাহলে আমরা আমাদের হিসাব অনুযায়ী কি জানি, BODMAS, তাহলে আমরা ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। এবারে অফ মানে এর কাজ করব, এর কাজ এইটা, 8 আর 12 আসছে 96, বাকি যা ছিল 4 গুণিত 2 যুক্ত 4, এখানে 96। এবারে দেখো, এবার কি আছে ডিভিশনের কাজ, মানে ভাগের কাজ যা হবে, 4 দিয়ে এটাকে ভাগ হবে, তাহলে 4 2 8 1 1 4 4 16 24 হবে। 96-কে 4 দিয়ে ভাগ করলে 24 হলো। এবার বাকি যা ছিল গুণিত 2 যুক্ত 4, 24 2-এ গুণ করলে হবে 48, 48 যুক্ত 4 সমান 48 আর 4 যোগ করলে হবে 52, এটাই হচ্ছে উত্তর। আমি একবার ছোট্ট করে রিভিশন করে দিচ্ছি। প্রথমে অঙ্কটা টুকে নিতে হবে, অঙ্কের মধ্যে দেখতে হবে কোনটা আগে কাজ করার আছে। এখানে রৈখিক বন্ধনী প্রথমে আছে, রৈখিক বন্ধনী কাজ করবো, 38 আর 2 যোগ করলে 40, বাকি যেমন ছিল সব পড়ে আছে। এবারে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, 24 আর 6 যোগ করে 24 আর 6 ভাগ করে 24 আর 24-কে 6 দিয়ে ভাগ করলে হয় 4,
সেটা এখানে বসলো। আর বাকি যেমন ছিল আছে। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে 42 আর 40, এদের মধ্যে বিয়োগ করলে কত হবে 2, এখানে হয়ে গেছে। এবার থার্ড ব্র্যাকেটের কাজ, 16 আর 2 ভাগ করলে কত হবে, 16কে 2 দিয়ে ভাগ করলে 8। এবারে একটা জিনিস মাথার মধ্যে রাখবে, যখন থার্ড ব্র্যাকেট তুলছো এখানে এর লিখবে, কেন ব্র্যাকেটের বাইরে থাকা মানে এর, এটা মাথায় রাখো। এবারে কি হলো না 8 আর 12 গুণ করলে হয় এই মানে এর, তার মানে এর মানে গুণেরই সমান 12 96, তাহলে 96 বসালাম এই দুটোর বদলে, মানে 8 এর 12 মানে 96 হয়ে গেল। বাকিগুলো যেমন ছিল বসিয়ে দিয়েছি। এইবারে হবে ভাগের কাজ, 96কে 4 দিয়ে ভাগ করলে 24, বাকি যেমন ছিল থাকলো। এবারে হবে গুণের কাজ, 24কে 2 গুণ করলে 48 আর 2 যোগ 48 আর 4 এতে যোগ করলাম 52, এটা হবে উত্তর। আচ্ছা, 3 দাগের 2 ছিল কি, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, মানে লসাগুটা হচ্ছে 252 আর গসাগুটা হচ্ছে 6। সংখ্যা দুটির গুণফল কত? খুব সহজ, আমার মনে হয় এই যতগুলো অঙ্ক করলাম তার থেকে সব থেকে সহজ অঙ্ক, কেননা একটা সূত্র লাগাবো, অঙ্কটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে, জাদুর মতো, শুধু সূত্রটা মুখস্থ রাখতে হবে। তো খাতায় করছি আমরা তাহলে। আসলে সূত্রটা যদি মনে থাকে অঙ্কটা জাদুর মতো হয়ে যাবে, আব্রাকাডাব্রা। তাহলে আব্রাকাডাব্রা হচ্ছে কিছুই নয়, ছুমন্তর আর কি। সূত্রটা কি ছিল, যে একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা, মানে সংখ্যা দুটির গুণফল সমান কত, সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু, সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। তো তার মানে এটা কি দাঁড়াচ্ছে, একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা মানে কি, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, ওটাই চেয়েছিল, সংখ্যা দুটির গুণফল সমান কি হচ্ছে, লসাগু গুণিত গসাগু। এইটুকু লিখলেও হবে, উপরটা লিখতে পারলে মনে থাকে এটা সূত্র, আর এটা লিখে দিলেও চলবে। সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। লসাগু তো দেওয়াই আছে, লসাগু দেওয়া ছিল কত 252, আর গসাগু কত দেওয়া ছিল 6, তাহলে লসাগুর জায়গায় কত বসালাম 256, আর গসাগুর জায়গায় 6। তাহলে এই দুটো গুণ করে ফেলি, তাহলে দেখা যাক 252কে 6 দিয়ে গুণ, 6 2 12 2, হাতে রইলো 1, 6 5 30, 1 31, 1 হাতে রইলো 3, 6 2 12 3 15, 15 1512, 1512, তাহলে 1512টা হচ্ছে উত্তর। তাহলে আমরা কি করলাম, প্রথমে অঙ্কটা ছিল কি, অঙ্কটাতে দেওয়া ছিল, অঙ্কটা কোথায় গেল, এই যে দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে, তার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি গুণফল। খুবই সহজ, সূত্রটা ছিল যে একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তো লসাগুর জায়গায় 252 বসালাম, গসাগু যেমন দেওয়া ছিল 2 বসালাম, দুটো গুণ করলাম, সেটাই হবে উত্তর। এবারে আছে 3 দাগের 3 অঙ্ক কি দেওয়া আছে, 360 বিঘা জমি, 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে। এখানে এটা একটা অঙ্ক যেটা ঐকিক নিয়মে করব, যার মধ্যে কি কি জিনিস আছে, এটা হচ্ছে কি জমির পরিমাণ, দিন সংখ্যা, আর একটা হচ্ছে ট্রাক্টর সংখ্যা। তাহলে 3টে জিনিস আছে, জমির পরিমাণ, দিনের সংখ্যা আর ট্রাক্টরের সংখ্যা। তো এখানে শেষে কি চেয়েছে, এইগুলো তাহলে এই 3টে দিয়ে আমরা নিয়ম করবো। এখানে কি চেয়েছে, কটি ট্রাক্টর লাগবে, ট্রাক্টরের সংখ্যা চেয়েছে,
ট্রাক্টরের সংখ্যা চেয়েছে মানে এটাকে আমরা ডান দিকে রাখবো, দিয়ে তাহলে অঙ্ক শুরু করব। প্রথমে ছক তৈরি করবো, প্ল্যানিং হবে, তারপর অঙ্কটা করা হবে। খাতায় শুরু করা যাক। তাহলে 3-এর দাগে 3-এর অঙ্কটা তাহলে শুরু করছি। খাতায় করতে হবে। কি কি ছিল যেন, এর মধ্যে চেয়েছিল ট্রাক্টরের সংখ্যা, তাহলে এটাকে ডান দিকে রাখবো। ট্রাক্টরের সংখ্যা। আর কি কি ছিল যেন, আর ছিল দিন আর জমি। এখানে লিখবো জমির পরিমাণ, জমির পরিমাণ, আর এখানে লিখবো দিন সংখ্যা। তাহলে 3টা জিনিস আছে, জমির পরিমাণ, দিন সংখ্যা, ট্রাক্টরের সংখ্যা। এটা চেয়েছিল তাই ডান দিকে রেখেছি। তো প্রথমে কি কি দেওয়া ছিল দেখো, প্রথমে দেওয়া ছিল অঙ্কটায় যে কোথায় অঙ্কটায় দেখি আগে, এই 360 বিঘা জমি, 20 দিন, 4টি, এটি করতে হবে। জমির পরিমাণ তাহলে কি বসাবো, 360 বিঘা, 360 বিঘা। আর এটাতে কি বসাবো, দিন সংখ্যায় 20 দিন। আর ট্রাক্টরের সংখ্যাতে কি বসাবো, 4টি ট্রাক্টর লাগে, 4টি। এবারে পরে নেক্সট কি চেয়েছিল দেখো, নেক্সট চেয়েছিল কি 10 দিনে 1800 বিঘা জমি চাষ করতে হবে, 10 দিনে কটি ট্রাক্টর লাগবে। তাহলে বিঘা জমিতে লাগাবো 1800, দিনের জায়গায় লিখবো 10 দিন, আর ট্রাক্টরটা চেয়েছে, তাহলে বিঘাতে কি বসাবো 1800, 1800 বিঘা। আর দিন হচ্ছে গিয়ে 10 দিন। আর ট্রাক্টরের সংখ্যা তো চেয়েছে, এটা তো দেওয়া নেই, এটাই চেয়েছে যখন, এটা জিজ্ঞেস ছিল। এইটি হচ্ছে আমাদের ছক বা আমাদের প্ল্যানিং। এই প্ল্যানিংটার পরে আমরা অঙ্ক কষবো ঐকিক নিয়ম করে, তখন সমাধান বেরোবে। ঠিক আছে, আমাদের করতে হবে। তো এই ছকটা তো মনে রাখতেই হবে, সেই সঙ্গে আরেকটা জিনিস মনে রাখা দরকার, যে জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টরের সংখ্যা, দিন সংখ্যার সঙ্গে ট্রাক্টরের সংখ্যা, এদেরকে মধ্যে সম্পর্কটা কি, সরল সম্পর্কে আছে না বিপরীত সম্পর্কে আছে, তো সেটা খেয়াল করতে হবে। আমরা একবার দেখে নেই, জমি বাড়ালে ট্রাক্টর বাড়াতে হবে, কেননা কাজ বেড়ে গেছে, ট্রাক্টর বেশি লাগবে, অতএব এরা সরল সম্পর্কে আছে। আচ্ছা, দিন সংখ্যা আর ট্রাক্টরের সংখ্যা, দিন যদি বাড়াই বেশি সময় পাচ্ছে, তাহলে কম ট্রাক্টর হবে, তাহলে মানে এটা হচ্ছে গিয়ে বিপরীত সম্পর্কে আছে। দিন যদি বাড়াই ট্রাক্টর কমবে, দিন কমালে ট্রাক্টর বাড়বে। তো যাই হোক, এইটা এটা বিপরীতে আর এটা সরল সম্পর্কে আছে, মাথায় রাখবে। তাহলে দেখা যায় অঙ্কটা শুরু করতে গেলে আমরা ভাষায় লিখব 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। ঠিক আছে, এবারে এটাকে আমরা যেমন করি, এটাকে 1 বিঘা জমি করে দিই। এবার জমি কমালাম মানে ট্রাক্টরটাও কমবে, বাকিটা 20 দিনে চাষ করে 4, এটা কমেছে, জমি কমেছে, ওটা কমবে, কমবে মানে এটা ভাগ হবে, 360 দিয়ে ভাগ হয়ে গেল। এরপরে হবে কি, 1 বিঘা জমি 1 দিনে করতে হচ্ছে। আবার বলছি, দিন আর ট্রাক্টর বিপরীত সম্পর্কে আছে, তাই দিন কমিয়েছি মানে ট্রাক্টর বাড়বে, তার মানে 20 দিয়ে গুণ হবে, 20 থেকে 1 হয়েছে, এটা তাহলে 20 দিয়ে গুণ হবে বাই 360 ট্রাক্টর। এরপরে আমাদের প্রশ্নে কি ছিল, এবার এটা 1800 হবে, বিঘাটা এবার 1800, 1 থেকে বিঘাটাকে আমরা কি করব, 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে। এবার কি হয়েছে, জমি বাড়িয়েছি, ট্রাক্টরের সংখ্যাও বাড়বে, তার মানে গুণ হবে 4 গুণিত 20 গুণিত 1800, আর নিচে 360 ছিল। এবারে কি ছিল না, 20 থেকে এবার 10 দিন, 20 ছিল 1 করেছিল, 10 দিন করা হবে, বাকি একই থাকবে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে
তাহলে দিন বেড়েছে মানে ট্রাক্টরের সংখ্যা কমবে, কেননা আমি বলেইছিলাম যে দিন সংখ্যা আর ট্রাক্টর বিপরীত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্ক। তার মানে কি এটা বাড়লো মানে ওটা কমবে, 10 দিয়ে ভাগ হয়ে যাবে। 4 গুণিত 20 গুণিত 1800 আর 360 এটা ছিল, এবার 10টা নিচে গুণ হয়ে গেল। এখানে কাটাকুটি করব না, কাটাকুটিটা করবো এর পরের লাইনে। এখানে কাটাকুটি করাটা খুব একটা পরিষ্কার কাজ নয়, আমি কখনো রেকমেন্ড করি না, সবসময় এর পরের লাইনে করবে। এখানটা এক সমান করে দিই, সমান। তো আমরা কি করি না, এখানে আমি কাটাকুটিটাকে আলাদা করে পাশে করছি। 4 গুণিত 20 গুণিত 1800 আর নিচে আসছে 360 গুণিত 10। তো আমরা কি করছি দেখো, 0 0 দুটো শূন্য, এখানে দুটো শূন্য চলে গেল। দেখো 18 একে 18, 18 দুগুণে 36, আর এটা হচ্ছে কি 2 একে 2, 2 2 4, তাহলে হচ্ছে কি তো উপরে থাকছে 20 দুগুণে 40, দেখতে পাচ্ছ, আর নিচে তো এক কিছু, তাহলে 40টাই হবে উত্তর। এতটি ট্রাক্টর। তাহলে আমরা উত্তর এবার লিখব, অতএব ট্রাক্টরের নির্ণেয় সংখ্যা সমান, ট্রাক্টরের নির্ণেয় সংখ্যা সমান কত লিখব, 40টি। এটাই হবে উত্তর। তাহলেই হবে, আমাদের করতে হবে। এই প্রশ্নপত্রটার শেষ অঙ্কটায় 3 থেকে 4 কি বলছে, 5 জন লোকের জন্য চকোলেট আইসক্রিম তৈরি করতে। এইসব আসলে কাহিনী, এগুলো গল্প ফাঁদ, এগুলো চকোলেট আইসক্রিম কি এসব দেখবে না, দেখবে যে 5 জন লোক, নাহলে মাথা ওই দিকেই মন চলে যাবে আর অঙ্কটা হবে না। 5 জন লোক আইসক্রিম তৈরি করতে, 5 জন লোকের জন্য আইসক্রিম তৈরি করতে কত কাপ ক্রিম লাগে, 2 × 1 = 4 কাপ। 8 জন লোকের জন্য চকোলেট আইসক্রিম করতে কতটা ক্রিম লাগবে, 5 জনের জন্য এত লাগে, আর 8 জনের জন্য কত লাগবে। এটা আগের অঙ্কটার থেকে অনেক সহজ, এটাতে দুখানা রাশি আছে, দুখানা জিনিস, তাহলে খুব সহজ। ঐকিক নিয়মে করব, প্রথমে ছক তৈরি করব যেমন করি, আর তারপরে ঐকিক নিয়ম করবো। এখন এখানে 5 জন লোক, তাহলে লোক সংখ্যা আছে আর ক্রিমের পরিমাণ, লোক সংখ্যা আর ক্রিমের পরিমাণ, এই দুটো রাশি। আর এখানে কি চেয়েছে, কতটা ক্রিম লাগবে, তাহলে ক্রিমের পরিমাণটাকে ডান দিকে দিয়ে শুরু করব। এছাড়াও আরেকটা জিনিস আছে, যে লোকের সংখ্যা আর ক্রিমের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে, লোক বাড়লে ক্রিম বেশি লাগবে, লোক কম হলে ক্রিম কম লাগবে। এটা নিয়ে মাথায় নিয়ে অঙ্ক শুরু করতে হবে। তাহলে আমরা খাতায় অঙ্কটা তাহলে করে ফেলি। কী ছিল যেন, যে ক্রিমের পরিমাণটা আমাদের চেয়েছে, তাই ক্রিমের পরিমাণটা ডান দিকে রাখবো, ক্রিমের পরিমাণ, এটা ব্র্যাকেটে কাপ লিখে দিই। আর লোক সংখ্যা, বাকি কি থাকছে বাঁ দিকে কি বসবে, লোক সংখ্যা। লোক সংখ্যা এর ব্র্যাকেটেও লিখে দেবো যে জন। তাহলে লোক সংখ্যা প্রথমে কি ছিল না, দেখা যাক লোক সংখ্যা কি ছিল, এই যে অঙ্কটা কোথায় গেল, হ্যাঁ 5 জন লোকের, 5 জন লোকের আর 2 × 1 = 4 কাপ, 8 জন লোকের কত, ঠিক আছে। তাহলে এবার বসাই, তাহলে এটাতে বসবে কি 5 জন লোক, 5, আর এটাতে কত কাপ সংখ্যা, 2 × 1 = 4, আর এটাতে কি ছিল, তারপরে বলেছে 8 জন লোকের জন্য কত। ঠিক, আমরা এইটাকে একটু সহজ করে নিই না, এখানে করে দিই, 4 দুগুণে 8 আর 1 যোগ করলে 9, 9 × 4, ঠিক আছে, এখানেই সহজ করে দিলাম। এবার আমরা ঐকিক নিয়ম শুরু করবো। ঐকিক নিয়মে অঙ্কটা করবো। কী থাকবে, ভাষায় লিখি, 5 জন লোকের জন্য আইসক্রিম করতে কি, আইসক্রিম
করতে ক্রিম দরকার 9/4 কাপ। তাহলে একজন লোকের জন্য আইসক্রিম করতে ক্রিম দরকার, 5 জনের জন্য এত লাগছিল, একজনের জন্য তাহলে কম লাগবে, 5 থেকে 1 কমেছে, ওটাও কমবে মানে নিচে ভাগ হবে, ভাগ মানে নিচে আসবে, ভাগ মানে কি নিচে গুণ, ভাগ মানে নিচে গুণ, এটা মাথায় রাখো। 9 নিচে 4 ছিল, সেখানে 5 চলে গেল। এবার কি বলেছে 8 জনের জন্য কত হবে, তাহলে 1 থেকে এবার 8 জন লোকের জন্য আইসক্রিম করতে ক্রিম দরকার। এবার দেখো জনসংখ্যা বেড়েছে, 1 থেকে 8 বেড়েছে, জনসংখ্যা 1 থেকে 8 বেড়েছে, তাই ওদিকে ক্রিমের পরিমাণও বাড়বে, তার মানে কি উপরে গুণ হবে, বাড়লে উপরে গুণ আর কমলে নিচে গুণ হবে, খেয়াল রাখো। তাহলে বাড়ছে মানে 9 গুণিত 8 আর 5 গুণিত 4। আমি ওখানে গুণ করবো না, বারবার বলছি যে এখানে কাটাকুটি করবে না, সব কাটাকুটিগুলো পরের লাইনে করবে। আমি কখনো রেকমেন্ড করি না এখানে করতে, যা করবে পরের লাইনে পরিষ্কার করে ওটা থাক বুঝবার জন্য। 9 গুণিত 8 আর নিচে আছে 4 গুণিত 5, 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে কী থাকলো 9 দুগুণে 18 আর নিচে 5। এই দেখো তোমার প্রশ্নটা যখন দেওয়া ছিল, দেখো এখানে কি ছিল না, এটা একটা মিশ্র ভগ্নাংশে দেওয়া ছিল, কাপ সংখ্যা কি ছিল, মিশ্র ভগ্নাংশে ছিল। তা মিশ্র ভগ্নাংশে ছিল মানে এখানে যখন দেখছো যে অপ্রকৃত ভগ্নাংশ, যেটাকে মিশ্র ভগ্নাংশ করে নাও, তাহলে 18কে 5 দিয়ে ভাগ করে দাও, 5 3 15, 3 আমরা 3 পূর্ণ 3 5, তাহলে কি হলো 3 পূর্ণ 3 5 কাপ। তাহলে এইটা পাওয়া গেল। অঙ্ক এভাবে ছেড়ে দেবে না, এরপরে উত্তর লিখতে হবে, ভাষার অঙ্ক ভাষায় উত্তর লিখতে হবে। অতএব ক্রিমের নির্ণেয় মানে যা চেয়েছে নির্ণেয় পরিমাণ সমান কত বেরিয়েছিল, 3 পূর্ণ 3 5, হ্যাঁ 3 পূর্ণ 3 5 কাপ। এইটা বলে তারপরে লিখবে উত্তর, তবে হবে অঙ্কটা শেষ। এরকম নয় যে আমরা সব কাটাকুটি করে দিয়ে শেষ হয়ে গেল, শেষকাল লিখতে হবে ক্রিমের নির্ণেয় পরিমাণ সমান 3 পূর্ণ 3 5 কাপ। ভাষার অঙ্ক এভাবে হবে, সরল করা হলে তাহলে কোনো উত্তর ওইভাবে লিখতে হতো না, কিন্তু এটাতে লিখতে হবে। আশা করি ভিডিও ভালো লেগেছে, তাই একটা লাইক দিতে হবে, আর কি করতে হবে বন্ধুদের মধ্যেও শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই নিশ্চয়ই করে নিচ্ছ, যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে কিনা আমার অন্যান্য ক্লাসগুলো পেতে পারো।